আশা করছি অঙ্কটা তোমরা বোর্ডে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ। বর্তমানে মায়া ও ছায়ার বয়সের অনুপাত 6:5 এবং 15 বছর পরে তাদের বয়স অনুপাত 9:8 হবে। তাহলে বর্তমানে মায়ার বয়স কত? তো এই ধরনের অঙ্ক আমরা বারবার দেখেছি যে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে অনুপাতের অঙ্ক, বয়সের অঙ্ক। সে ডাব্লিউপি হোক, পিএসসি হোক, ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, আইসিডিএস বলো, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এরকম ধরনের সহজ অনুপাতের অঙ্ক পরীক্ষায় আসে। যদি তোমরা এর ট্রিক্স জানো, নিয়ম জানো যে কীভাবে করতে হয়, তাহলে তো খুব ভালোই করতে পারো। কিন্তু যদি জানা না থাকে তাহলে অসুবিধে হয়, এবং সঙ্গে এই এই অঙ্কের জন্য যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা তোমরা মিস করে যাও। তো আজকে এরকমই অঙ্ক যে একটা শিখবো, অনুপাতের অঙ্কগুলো। একটু ধৈর্য সহকারে ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের কয়েকটা অঙ্ক একদম বুঝিয়ে করিয়ে দেবো, যাতে তোমার অনুপাতের অঙ্ক নিয়ে কোনোরকম কোনো সমস্যা না হয়। দেখো এখানে কয়েকটা ডাটা দেওয়া আছে। ডাটা হলো, একটা হচ্ছে বর্তমান অনুপাত দেওয়া আছে। বর্তমান অনুপাত 6:5 এবং 15 বছর পরে আরেকটা ডেটা হচ্ছে 15 বছর পরে অনুপাত হবে 9:8। হলো। এবার জিজ্ঞেস করা হচ্ছে মায়ার বয়স। তো এখানে দেখো, এখানে মায়ার বয়স হচ্ছে এটা বর্তমান, এবং ছায়ার বর্তমান বয়স হচ্ছে এটা। অর্থাৎ মায়ার বয়স যদি 6 হয় বর্তমানে, ছায়ার বয়স 5। আর 15 বছর পরে মায়ার বয়স হবে 9 এবং ছায়ার বয়স হবে 8। তাহলে বর্তমানে মায়ার বয়স কত, এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটু বোঝার জন্য লাইনগুলো লিখে অঙ্কন করি। মায়া ও ছায়ার বয়সের অনুপাত 6:5। ঠিক আছে। তাহলে 15 বছর পরে কত বয়স হবে সেটা আমরা তখন জানবো যখন আমরা তাদের বর্তমান বয়সটা জানতে পারবো। তো আমরা তো বর্তমান বয়সটা জানি না, বর্তমান বয়সের অনুপাত তো জানি। তো আমরা যদি ধরেও নেই যে এটা, যদি ধরে নেই যে এটা 6 বছর এবং এটা 5 বছর, মানে অনুপাতে যেটা দেওয়া আছে, ধরে নিচ্ছি যে 15 বছর পরে এর যত বয়স বাড়বে, এর তো ততই বাড়বে, তাই না? অর্থাৎ এখন মনে করো কথা বলছি যে মায়ের বয়স 5 বছর, মায়ের বয়স 6 বছর, আর ছায়ার বয়স হচ্ছে 5 বছর। তাহলে 15 বছর পরে কত হবে? তাহলে এর যদি 6 থাকে, এর 6 আছে, 6-এর সঙ্গে 15 যোগ হলে গিয়ে 21 হবে, আর এর 5 আছে, তাহলে 15 বছর পরে গিয়ে এর বয়স হবে 20 বছর। অনুপাত দেওয়া আছে মায়া ও ছায়ার, বর্তমান বয়স অনুপাত দেওয়া আছে। বর্তমান, ঠিক আছে, বর্তমান মায়া ও ছায়ার বয়স অনুপাত হচ্ছে 6:5। আমরা এখানে অঙ্কটা করার জন্য, আমাদের সুবিধার্থে অঙ্ক হিসেব করার জন্য আমরা এখানে একটা এক্স কে নিয়ে আসবো। আমরা দেখেছি বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কখনো আমরা 1 অংশ ধরি, কখনো 100 ধরি, কখনো এক্স ধরে অঙ্কগুলো করি। তো এখানে আমরা এক্স ধরে অঙ্কটাকে করবো। তো সুতরাং মায়ার বর্তমান বয়স যদি 6x বছর হয়, 6x বছর, 6x একটা x ধরে নেওয়া হলো, কারণ আমরা এক্সাক্ট জানি না যে বয়সটা কত রয়েছে তার। তবে ছায়ার বর্তমান বয়স হবে 5x বছর। ঠিক আছে, যেহেতু অনুপাতটা দেওয়া আছে, তো যদি মায়ার বর্তমান বয়স 6x বছর হয়, তাহলে ছায়ার বর্তমান বয়স কত হবে? সেটা হবে 5x বছর। এবার কত যোগ করতে বলা হচ্ছে? 15 বছর পরে গিয়ে এদের অনুপাতটা কত দাঁড়াবে? 9:8। এবার হচ্ছে কি শর্তানুসারে, অর্থাৎ প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে কি দাঁড়াচ্ছে? প্রশ্নানুসারে আমরা যদি 6x এর সঙ্গে 15 যোগ করি, 6x এর সঙ্গে 15 যোগ করি,
এবং অনুপাতের আকারে লিখি সেটাকে, তাহলে আমাদেরকে 5x এর সঙ্গেও আমাদের 15 যোগ করতে হবে। সেটা সমান সমান কত হবে? সেটা সমান হবে 9:8, অর্থাৎ যেহেতু 15 বছর পরে, আমরা 15 বছরের পরেরটা ধরেই অঙ্কটা বের করব, তাই এখানে 15 অ্যাড করে দেওয়া হলো দুটোর সঙ্গেই। বর্তমান বয়সটা হচ্ছে 6x, তার সঙ্গে 15 যোগ করে দেওয়া হলো, এটা মায়ার। আর এর বর্তমান বয়স 5x ছায়ার, তো তার সঙ্গে 15 যোগ করে দেওয়া হলো। এবং তখন গিয়ে 15 বছর পরে গিয়ে অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে 9:8, এটা 15 বছর পরে অনুপাত। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অথবা by implies that 6x plus 15 divided by 5x plus 15 is equal to 9:8. 9:8, এটা এবার সমাধানের মতো একটা ফিগার চলে আসলো। এখানে আমাদের একটা সমাধান করতে হবে, সমাধান করে আমাদের x এর মানটা বের করতে হবে, সমাধান করে আমাদের x এর মানটা বের করতে হবে। তো সমাধানের ক্ষেত্রে কি হয়? সমাধানের ক্ষেত্রে কোনাকুনি করে গুণ করতে হয়, অর্থাৎ এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণ হবে, এই রাশিটার সঙ্গে এই রাশিটা গুণ হবে, কোনাকুনি গুণ করতে হয়। আমরা প্রথমে এদিকে কোনাকুনি গুণ করে এখানে লিখবো সমান সমান 6 8 48, 48x 48x, এই 6টা 48 প্লাস 15কে এবার 8 দিয়ে যদি গুণ করা হয়, 4 15 60, 8 15 120, 120। এটা সমান কি হবে? এবার এটা কোনাকুনি গুণ করব, তাহলে 5 9 45, 5 9 45x প্লাস 9 15, 9 আর 15 গুণ করলে কত হবে? যেহেতু 8 আর 15 গুণ করে 120 হয়েছে, তাহলে 9 আর 15 গুণ করে 135 হবে, 135 হবে। তো কি দাঁড়ালো? এটা সমান সমান নয়, এটা ইমপ্লাইজ দ্যাট, অর্থাৎ 48x প্লাস 120 ইজ ইকুয়াল টু 45x প্লাস 135। তাহলে এটাকে এবার উপরে লিখি, ঠিক আছে? দেখো 48x আছে, এখানে 45x আছে, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট অথবা লিখতে পারি। তাহলে 48x, এখন এইটা, এই যে 45x, এটা কি রয়েছে? সমান সমানে ডান দিকে রয়েছে, সমান সমানে ডান দিকে রয়েছে। তাহলে এটা যদি সমান সমানে উল্টো দিকে যায়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 45x ইজ ইকুয়াল টু 135 রয়েছে, 135 রয়েছে, মাইনাস কি হবে? মাইনাস হবে 120, মাইনাস হবে 120। সমান সমানের একদিক থেকে অপর দিকে গেলে চিহ্নের বিপরীত চিহ্ন বসাতে হয়, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ, এরকম করে চেঞ্জেস হয়। মাইনাস হচ্ছে 120। দেখো ইমপ্লাইজ দ্যাট এখানে 48টা x থেকে 45টা x যদি বাদ দেই, তাহলে হচ্ছে 3টা x, আর এখানে 135 থেকে যদি 120 বাদ দেই, তাহলে 15 হলো। সুতরাং 3টা x এর মান যদি 15 হয়, তাহলে একটা x এর মান কত হবে? সুতরাং x ইজ ইকুয়াল টু 15/3 সমান 5। অর্থাৎ x এর মান কত বেরোলো? x এর মান বেরোলো 5, x সমান, সুতরাং x সমান x ইজ ইকুয়াল টু 5 দাঁড়ালো। তাহলে আমরা কি ধরেছিলাম? অনুপাতে ধরেছিলাম যে মায়ার বয়স কত? মায়ার বয়স ধরেছিলাম 6x ধরেছিলাম। এখন x এর মান তো 5, তাহলে x এর মান যদি 5 হয়, তাহলে মায়ার বর্তমান বয়স কত হবে? 6 গুণন 5 30। তো এটাই হলো সঠিক উত্তর, এভাবে আমরা এই অনুপাতের যে অঙ্কগুলো রয়েছে, অনুপাতের অঙ্কগুলো থেকে খুব সহজে একটু যদি আমাদের এই সমাধানের বিষয়টা একটু যদি মাথায় রাখতে পারি, যে কীভাবে সমাধান করতে হয়, এবং সঙ্গে যদি একটু নামতা, যেটাকে বলা হয় এত ঘরের নামতা, 15 ঘরের নামতা, 20 ঘরের নামতা, 18 ঘরের নামতা, এটাকে যদি একটু মনে রাখতে পারি, কারণ এই যোগ ভাগ গুণ বিয়োগ সব যদি আমি খাতায় কলমে করতে বসি এই সময়টা, তাহলে অনেক সমস্যা হবে। এই জন্য
কমপক্ষে আমাদের কতগুলো বিষয় ভীষণ ভালো করে মনে রাখা উচিত। যেমন হচ্ছে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার 1 থেকে শুরু করে 20 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার নামতা, 1 থেকে শুরু করে 30 পর্যন্ত সংখ্যার বর্গ, এবং 1 থেকে শুরু করে 30 পর্যন্ত সংখ্যাগুলোর ঘন। 30 না হলেও মোটামুটি 15 পর্যন্ত মনে রাখি বা 20 পর্যন্ত মনে রাখি, তাহলেও যথেষ্ট। ঘনর ক্ষেত্রে একটু কম মনে রাখলেও চলবে, কিন্তু বর্গটা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ মনে রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ, ঠিক আছে। ঘনটা হচ্ছে কি, ঘন যতটা সম্ভব ঘন। এছাড়া নামতা, যেটা আমরা বলি নামতা, টেবিলস যেটা কি, ঠিক আছে। 1 থেকে শুরু করে 30 পর্যন্ত দরকার, ভীষণ দরকারি। এটাকে মুখস্থ রাখা উচিত। যদি রাখতে পারো তাহলে দেখবে অঙ্ক করার সময় অনেক সহজতর হচ্ছে বিষয়গুলো। এছাড়া হচ্ছে অঙ্ক করার সময় কখনোই মোবাইলের ক্যালকুলেটরের হেল্প নেবে না। অঙ্ক যখন করছো, বাড়িতে যখন প্র্যাকটিস করছো, তখন কথা বলছি, তখন অবশ্যই সেটা খাতায় কলমে নিজেই যোগ ভাগ গুণ বিয়োগগুলো করবে, দশমিকের যোগ বিয়োগগুলো করবে। তাহলে সেটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ পরীক্ষার সময় তুমি তো ক্যালকুলেটরটা পাবে না, তখন কিন্তু এই যোগ ভাগ গুণ বিয়োগ করতে প্রচুর সময় বেরিয়ে যাবে। এই জন্য সেগুলো যখন বাড়িতে প্র্যাকটিস করবে, তখন অবশ্যই সেগুলোকে হাতে কলমে করবে। তাহলে দেখবে যে এই যে অঙ্ক না করার একটা অভ্যাস আমাদের সকলের মধ্যে, এবং না করতে ভুলে যাওয়া একটা ভয়, সমস্ত কিছুই আমাদের আস্তে আস্তে চলে যাবে। আমরা খুব সহজেই অঙ্কগুলোকে আবার রিগেইন করতে পারবো। যেভাবে আমরা আগে ছোট ক্লাসে করেছিলাম, ঠিক সেভাবে আমরা করতে পারবো। 55 কেজি পিতলে 25 কেজি দস্তা। 55 কেজি পিতলে 25 কেজি দস্তা, 25 কেজি দস্তা ও অবশিষ্টাংশ তামা ও অবশিষ্টাংশ মানে বাকি অংশ আর কি, অবশিষ্টাংশ তামা থাকলে কি বলা হচ্ছে, তামা ও দস্তার অনুপাত। থাকলে তামা ও দস্তার অনুপাত কত? ভীষণ সোজা, কিন্তু নিয়ম না জানলে বা না করে থাকলে পারে না। অনুপাত কত? আর এখান থেকে আরেকটা জিনিস আমাদের আরেকবার ক্লিয়ার হয়ে গেল, যে পিতল হচ্ছে তামা ও দস্তার একটা মিশ্রণ। এটা একটা জিকে। পিতল হচ্ছে তামা ও দস্তার একটা মিশ্রণ। অনেক সময় পরীক্ষায় চলে আসে। দেখো এখানে এটা ভীষণ সোজা, মানে এই অনুপাতের অঙ্কের মধ্যে এটা ভীষণ সোজা অঙ্ক। তবুও আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে কত কেজি রয়েছে পিতল? 55 কেজি পিতল রয়েছে। পিতল 55 কেজি, ঠিক আছে। দস্তা কতটা? দস্তা এই 55 কেজির মধ্যে দস্তা হচ্ছে 25 কেজি। সুতরাং তামা সমান কতটা হবে? তামা সমান 55 মাইনাস 25, দ্যাট ইজ 30 কেজি। এবার কি চেয়েছে? অনুপাত চাই, তামা ও দস্তার অনুপাত। সুতরাং তামা ও দস্তার অনুপাত সমান 30:25। এবার এভাবেই তো রাখবো না, এটা একটু ছোট করবো আকারে। তো এটাকে
কেটে ছোট করব। কীভাবে কাটবো? 5 দিয়ে কাটাকুটি করা যায়। তো এখানে 5 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে কাটলে 5 5 25, তো 6:5, এটা হচ্ছে উত্তর। দেখলে কত সহজে এই অঙ্কগুলো হয়। আর এরকম অঙ্ক পরীক্ষায় থাকে। অঙ্ক পরীক্ষায় যখন আসে তখন সব অঙ্ক যে কঠিন আসবে তা নয়, কিছু কিছু অঙ্ক সোজা থাকবে, সেই অঙ্কগুলোকেও চেষ্টা করতে হবে। কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে সেই অঙ্কগুলো করতে পারবে না, ভুল অপশনে উত্তর দিয়ে চলে আসবে। আর এখানে যেহেতু দশটাটা আগে বলা আছে, দশটাটা যেহেতু আগে বলা আছে, অনেকে কি করবে, এখানে অনুপাত লেখার সময় আগে 25টাকে বসাবে, পরে 30টাকে বসাবে, মানে যারা প্র্যাকটিস করছে না। তো বসিয়ে দিয়ে তারা ওই অঙ্কের যে অপশনটা আছে না, সেখানে একটা অপশন আছে 5:6, তো সেই অপশনটাকে তারা দাগিয়ে চলে আসবে, আর যেটা হবে ভুল উত্তর। তো এই জন্যই এটা সঠিকটা এভাবে করতে হবে, এবং সেটা উত্তর হচ্ছে 6:5। তো দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4। বলা হয়েছে যে প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 2 করে যোগ করা হয়, অনেক সংখ্যাগুলো কিন্তু আমরা জানি না, প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয়, মানে এটার সঙ্গে 2 যোগ করবে, এটার সঙ্গে 2 যোগ করবে, যোগ করা হয়, তবে নতুন অনুপাত হবে, একটা নতুন অনুপাত হবে 7:9। তবে তাদের নতুন অনুপাত হবে 7:9, 7:9। ঠিক আছে, আগে ছিল কত 3:4। এবার দুইটা সংখ্যার সঙ্গে, মানে প্রথমটার সঙ্গে 2 যোগ করা হলো, দ্বিতীয়টার সঙ্গে 2 যোগ করা হলো, করে নতুন অনুপাত হলো 7:9। তাহলে এবার জিজ্ঞেস করা হচ্ছে সংখ্যা দুটি কত, অর্থাৎ সংখ্যা দুটি কি কি। সংখ্যা দুটি নির্ণয় করো, মানে কোনটা কোন সংখ্যা নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলো যেটা রয়েছে না, এই অঙ্কগুলো এই ধরনের অঙ্কের একটা শর্টকাট রয়েছে, এই ধরনের অনুপাতের অঙ্কের একটা শর্টকাট রয়েছে, সেটাও তোমরা শিখবে আস্তে আস্তে করে, সেটাওতেও আমি আসবো। একটু ধৈর্য সহকারে আমি প্রথম দিকে অঙ্কগুলো দেখো, আশা করবো আমরা পরের দিকে সেই যে অঙ্কগুলো, সেগুলোর শর্টকাট যেগুলো রয়েছে সেগুলো আমরা শিখবো। তাহলে কি আমরা প্রথমে লিখে নিই যে সংখ্যা দুটির অনুপাত হলো 3:4। সুতরাং আমরা এক্স ধরতেই হবে, একটা কমন ফ্যাক্টর হিসেবে ধরতেই হবে। সুতরাং প্রথম সংখ্যাটি 3x, অর্থাৎ এখানে একটা x যদি লাগিয়ে দিই 3x, আর এটা হচ্ছে কি 4x। তোমরা ইচ্ছা করলে x আর x থেকে দিয়ে দাও, 3 আর 4ই তো হতে পারবে, হবে আর কি। তো প্রথম সংখ্যাটি 3x হলে দ্বিতীয়টি কত হবে? দ্বিতীয়টি হবে 4x। মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার x যখন কেটেই দিচ্ছেন তাহলে ধরলেন কেন? অঙ্কের উত্তর বের করার জন্য x ধরতে হবে। প্রথম সংখ্যাটি 3x হলে দ্বিতীয়টি হবে 4x। এখন এখানে দেখো একটা শর্ত দেওয়া হয়েছে, প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 2 যোগ করা হয়, তাহলে এটার সঙ্গে 2 যোগ করব আমরা, এটার সঙ্গে আমরা কি করবো 2 যোগ করবো, এটার সঙ্গে 2 যোগ করবো, করে নতুন অনুপাত কত হবে 7:9। শর্তটাও দিয়েছে, শর্তানুসারে, ঠিক আছে, শর্ত অনুসারে কি বলা হয়েছে, শর্ত অনুসারে বলা হয়েছে যে এটার সঙ্গে যদি 2x যোগ করা হয় 3x + 2, আর অনুপাত হবে নতুন, তো এটাকে অনুপাত আকারে লিখে দিচ্ছি, আর এটার সঙ্গে কি হবে 4x + 2, এটা কি কথা দাঁড়াবে, এটাকে এরকম করে চলে লিখতে হবে, এটাকে এরকম রাখতে হয়,
ইজ ইকুয়াল টু কত হবে নতুন অনুপাত 7:9, 7:9 হলো। আমরা এবার এই শর্ত থেকে সমাধান করে যদি এক্স এর মান বের করতে পারি তাহলে আমরা সংখ্যাগুলোকে নির্ণয় করতে পারবো। তাহলে নেক্সট স্টেপটা দেখো, 3x plus 2 divided by 4x plus 2 is equal to 7:7/9 হলো। এটা আসলো। এবার এখান থেকে আমরা সমাধান করে আমরা x এর মানটা বের করব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো কোনাকুনি গুণ করছি। আচ্ছা প্রথমে এদিকে গুণ করি, 4 7 28x। 4 কেন এদিকে গুণ করছি বলো, কারণ দেখো এখানে 3 আর 9 যোগ গুণ করলে 3 9 27 হয়, আর 4 আর 7 গুণ করলে 4 7 28 হয়। তো 28টা যেহেতু বেশি x, তাহলে আমি সামনে আগে এটাকে লিখবো 28x প্লাস 14 ইজ ইকুয়াল টু 3 9 27 x প্লাস 9 2 18। তো এটা আসলো সেকেন্ড লাইন। ঠিক আছে, দেখো সেকেন্ড লাইনটা দেখে নাও, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা যদি হয় কমেন্ট করবে, চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। যদিও অঙ্ক এভাবে হয় না, অঙ্কে লাইভ ক্লাস সরাসরি ক্লাস করলে সেটা তো অনেক বেশি সুবিধা হয়, কিন্তু আমার পক্ষে এখনও সম্ভব হচ্ছে না যে সরাসরি ক্লাস করাই। ক্লাস করালে এটাও গ্যারেন্টি যে যারা অঙ্কতে পিছিয়ে আছো তাদেরকে আমি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু এই ক্লাস করালে একটা বাধ্যতামূলক টাইম দিতে হয়, প্রত্যেক দিন নির্দিষ্ট সময় ধরে টাইম দিতে হয়, যেটা আমার পক্ষে একটু চাপের হয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে তোমাকে দায়িত্ব নিয়ে নির্দিষ্ট সময় ক্লাস করানো, তো এই জন্যই আমি কিন্তু চট করে ক্লাসে শুরু করতে পারছি না, করছি না। তো দেখো পরেরটা আমি কোথায় লিখবো, পরেরটা আমি লিখি তাহলে এখন এখানে আছে 27, এখানে আছে 28, তাহলে 28 ইমপ্লাইজ দ্যাট 28x মাইনাস 27x, আমি এক্স গুলোকে একদিকে নিয়ে যাবো, এক্স যুক্ত রাশি আর এক্স বর্জিত রাশিগুলোকে একদিকে রাখবো, 18 মাইনাস 14। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট 28টা এক্স থেকে 27টা এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে, থাকবে হচ্ছে একটা এক্স। এক্স ইজ ইকুয়াল টু এটা থেকে এটা মাইনাস করলে কত হয় 4, এটা থেকে এটা মাইনাস করলে 4, তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে অনুপাত দেওয়া ছিল হলো 3:4, আর এটাকে ধরেছিলাম 3x:4x ধরেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর মান বসিয়ে দেবো। সুতরাং দেখে নাও, আশা করি কোনো অসুবিধা হবে না বুঝতে। সুতরাং প্রথম সংখ্যা সমান সমান 3x is equal to 3 into 4 that is 12, আর দ্বিতীয় সংখ্যা is equal to 4x, that is 4 into 4 that is 16। তো এই হলো নতুন অনুপাত, সরি এই হলো সংখ্যা দুটি হলো। এটা হলো একটা সংখ্যা, প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যাটা এটা। এবার দেখো তবুও আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এটা অঙ্ক কিন্তু এখান থেকে শেষ। একটা জিনিস বলছো যে কীভাবে এই অঙ্কগুলো হয়, বলছি কি যে 2 যদি যোগ করা হয়, তাহলে আমরা এবার অঙ্কটাকে একটু রিসার্চ করি যে 2 যোগ করে নতুন অনুপাতটা কত হচ্ছে। তাহলে এখানে মনে করো 2 যোগ করে দিলাম, তো এটা হলো 14, আর এখানে 2 যোগ করে দিলাম, তো এটা হলো 18। তাহলে এবার অনুপাতটা কত হবে দেখো, যদি আমরা 2 দিয়ে ভাগ করি এটা হবে 7 আর 9। তাহলে এটাই তো অঙ্কের মধ্যে বলেছিল যে যদি সংখ্যা দুটোর সঙ্গে 2 করে যোগ করা হয় তাহলে নতুন অনুপাতটা দ্বারা কত 7:9, আর সেটা এখানে প্রুফ হয়ে গেল। অ্যাকচুয়ালি এভাবেই অঙ্কগুলো হয় এবং এত সহজেই এই অঙ্কগুলো করা যায়। বলা হয়েছে সমানুপাতি নির্ণয় করো, অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি মধ্য সমানুপাতি নির্ণয় করো বা চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো এরকমই একটা অঙ্ক করবো, 4 7 12, 4 7 আর 12, 4 7 এবং 12, 4 7 এবং 12
এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয়। তোমরা জানো যে এই চতুর্থ সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি, যে ফার্স্ট বাই সেকেন্ড ইজ ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ। ফার্স্ট বাই সেকেন্ড শর্তটার নিয়মটা কি, যে প্রথম সমানুপাতি, এগুলো ছোটবেলায় ক্লাসে শিখেছিলাম আমরা, এখনো কাজে লাগছে, বাই দ্বিতীয় সমানুপাতি সমান তৃতীয় সমানুপাতি বাই, আচ্ছা লিখছি না, সমানুপাতি বাই চতুর্থ সংক্ষেপ করলাম, সমানুপাতি। ঠিক আছে, এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো ক্লাস 6-এ পড়েছি। 6-7-এ ছিল, 7-এ ছিল যখন সমানুপাতি আসলো প্রথম, তখন এভাবেই কিন্তু এটাই ফর্মুলা ছিল। সমানুপাতি যদি চতুর্থটা নির্ণয় করতে হয় বা যে কোনোটা নির্ণয় করতে হয়, তাহলে সূত্র হচ্ছে কি, প্রথম বাই দ্বিতীয় ইজ ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ। এখন মনে করো, কথা বলছি, এখানে 1 2 3টা দেওয়া আছে, মনে করো যেটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেওয়া আছে, বলছে প্রথমটা নির্ণয় করো, তাহলে কিন্তু এই একই ফর্মুলা প্রয়োগ করে নির্ণয় করতে হতো। আমাদের এখানে এটা বের করতে হবে, তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে বসাবো এটা দ্বিতীয় সমানুপাতি যেটা, দ্বিতীয় হচ্ছে এটা, আর এখানে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা তো এভাবেও লিখতে পারি, 4/7 ইজ ইকুয়াল টু 12/চতুর্থ সমানুপাতি, কারণ বাকি তিনগুলো তো আমার 3টা দেওয়াই রয়েছে সমানুপাতি, তাই না? তাহলে এবার কি হবে, কোনাকুনি গুণ হয় এখানে, তোমরা জানো। আর কোনাকুনি শুধু গুণ যে হয় তা নয়, এখানে উপরে সমান চিহ্ন, উপরে কাটাকুটিও করা যায়, আবার নিচে কাটাকুটি করা যায় যদি এরকম সংখ্যা থাকে। কিন্তু যোগের আকার সংখ্যা থাকলে সেটা একটু চাপ, সেটা করা যায় না। তো আমরা কোনাকুনি গুণ করছি, অথবা কোনাকুনি গুণ করার আগে এটাকে দিয়ে এটাকে কেটে দিচ্ছি। দেখো, 4 দিয়ে যদি 12 কাটে দিলে কত হবে, 3 হবে, বলো। এবার দেখো, এটা কি করবো, আমরা গুণ করবো, কোনাকুনি গুণ হয়। সুতরাং চতুর্থ সমানুপাতি পেয়ে গেলাম আমরা, 3 × 7 = 21। কত সহজে এরকম অঙ্ক বের করা যায়। আমার ক্লাসে তোমরা এভাবে অঙ্ক শিখতে পারবে। এই জন্য ধৈর্য সহকারে অঙ্ক দেখতে হবে। যখন ক্লাস করাবো, লাইভ করাই আর রেকর্ডের ক্লাস করাই, যাই করাই না কেন, ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে প্রত্যেকটা অঙ্কের মধ্যে নতুন কিছু শেখাবো এবং এতটা ভালো করে বুঝতে চেষ্টা করব, যারা অনেকদিন ধরে অঙ্ক না করার ফলে, অঙ্ক প্র্যাকটিস না করার ফলে ভুলে গিয়েছো, তাদের সমস্ত কিছু আমি আবার দায়িত্ব সহকারে একদম মাথার মধ্যে আবার রিলোড করিয়ে দেবো। ঠিক আছে, এই জন্য যেটা করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে এই ক্লাসগুলো, সঙ্গে লাইক যদি মনে করো করবে, শেয়ার যদি মনে করো করবে। ঠিক আছে, আর যদি খারাপ লাগে সেটাও নিঃসন্দেহে লিখে জানাবে। ধন্যবাদ সকলকে যারা ভিডিওটাকে এখান পর্যন্ত দেখলে, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে পাশে থাকছো, আমাকে উৎসাহিত করছো। চ্যানেলটাকে উৎসাহিত করো, আমাকে উৎসাহিত করো, আমি তোমাদের জন্য এভাবেই পরিশ্রম করে ভিডিও তৈরি করে দেবো। ধন্যবাদ। পরবর্তীতে এরকম অঙ্ক নিয়ে অনেকগুলো ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাস দেখবে। এই ধরনের অঙ্ক ICDS, PSC-র ক্লার্কশিপ, পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।